নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের কাকু তিনি আর্জি নিয়ে গিয়েছিলেন ডিভিশন বেঞ্চে যে জাস্টিস অমৃতা সিনহা তার ভয়েস স্যাম্পল টেস্টিং করার যে ব্যবস্থা করে নিয়েছেন সেটা যেন কোনোভাবেই ভয়েস স্যাম্পল টেস্টিংটা না করা হয়। জাস্টিস সৌমেন সেনের বেঞ্চে আমরা অধীর আগ্রহে অপেক্ষায় করেছিলাম যে জাস্টিস সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যে কাকু যে অ্যাপিলটা করেছেন সেই অ্যাপিলটাকে শেষ পর্যন্ত জাস্টিস সৌমেন সেন ডিসকার্ড না করে দেয়, অর্থাৎ এফএসএল টেস্টিংটা বন্ধ না করিয়ে দেয়। ঠিক সেই পর্বে আমরা কি শুনলাম, যে রিপোর্টটা কলকাতা হাইকোর্ট থেকে আমরা পেলাম, সেখানে খুব পরিষ্কারভাবে বলা হলো যে এটাতে আমরা হস্তক্ষেপ করব না। জাস্টিস অমৃতা সিনহা যে রায়টা দিয়েছেন এবং যে ভয়েস স্যাম্পল টেস্টিং হয়েছেন আমরা হস্তক্ষেপ করব না। কিন্তু একটা সান্ত্বনা পুরস্কার কালীঘাটের কাকু কিংবা তার ভাইপো পেয়েছেন। কীরকম জানেন তো? একটা ছোট্ট বা তার সাহেব পেয়েছেন। কীরকম জানেন তো? জাস্টিস সৌমেন সেন বলেছেন যে কারুর অমতে তার ভয়েস স্যাম্পল টেস্টিং করানো যায় না। ফলত এটা এই সংক্রান্ত ব্যাপারে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে একটা রায় আছে, সেটাকে ইডির তরফ থেকে সরাসরি উল্লেখ করা উচিত ছিল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। এটা কোনো একটা জায়গায় জুডিশিয়ারি সিস্টেমে একটা সিঙ্গেল বেঞ্চের রায়কে আরেকটা সিঙ্গেল বেঞ্চের রায় কন্ট্রাডিক্ট করলো। এটা লিগ্যাল পয়েন্টে পুরো বিষয়টাকে তুলেছেন, কিন্তু তার প্রেক্ষিতেই পুরো ব্যাপারটাকে ডিসকার্ড করে দেওয়ার কাজটা কিন্তু করলেন না, যেটা চেয়েছিলেন কালীঘাটের কাকু কিংবা অলক্ষ্যে থেকে তার সাহেব পুরো প্রসেসটাকে পরিচালনা করেছেন। খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটল। প্রাথমিকভাবে কোনো সংবাদ মাধ্যম প্রচার করার চেষ্টা করেছিল যে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিংয়ের জন্য যে এফএসএলের কাছে পাঠানোর ব্যাপারটা, এই পুরো ব্যাপারটাকে সম্ভবত জাস্টিস সৌমেন সেন পছন্দ করেননি। কেননা তার ভয়েস স্যাম্পল টেস্টিং করতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির একটা অনুমতি দরকার হয়। আইনগত পয়েন্টে তিনি পর্যালোচনা করেছেন, ঠিকই করেছেন। মহামান্য বিচারপতি লিগ্যাল পয়েন্টে তো পর্যালোচনা করবেন, কিন্তু জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চের রায়টাকে কিন্তু ডিসকার্ড করে দেননি। অর্থাৎ ডিভিশন বেঞ্চে কিন্তু শেষ পর্যন্ত কালীঘাটের কাকুর কান্নাটা কিন্তু শুনল না। আর এদিকে যখন এইসব ঘটছে, তখন জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পল টেস্টিংয়ের পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লিতে এবং সেখানে ভয়েস স্যাম্পল টেস্টিং হচ্ছে। সেই খবরটা মুখবন্ধ খামে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে ইডির তরফ থেকে দিয়ে দেওয়া হলো। অর্থাৎ আলটিমেটলি ভয়েস স্যাম্পল টেস্টিং পর্বটাকে আটকানো গেল না। কিন্তু এখানে একটা কিন্তু বড় আছে। জাস্টিস তীর্থঙ্কর ঘোষ কিছুদিন আগে রায় দিতে গিয়ে বলেছিলেন যে ভয়েস স্যাম্পল টেস্টিং করাতে পারেন, ঠিক এই লজিক্যাল আর্গুমেন্টটা করেছেন, ভয়েস স্যাম্পল টেস্টিং করাতে পারেন, কিন্তু সেখানেও একটা কিন্তু ছিল যে সেটাকে লোয়ার কোর্টে প্রমাণ হিসেবে ব্যবহার করার আগে কলকাতা হাইকোর্টের অনুমতি নিতে হবে। সেখানে একটা বড় কিন্তু রেখে দিয়েছেন জাস্টিস তীর্থঙ্কর ঘোষ। অর্থাৎ ভয়েস স্যাম্পল টেস্টিংটা লোয়ার কোর্টে প্রমাণ হিসেবে দাখিল করার আগে কলকাতা হাইকোর্টের একটা অনুমতি নিতে হবে, এই কিন্তুটা রেখে দিয়েছিলেন। এবং সেটা জাস্টিস অমৃতা সিনহা কিন্তু জানতেন। জাস্টিস অমৃতা সিনহা সেটা সম্মত উল্লেখও করেছেন। তাঁর রায় যখন তিনি আলটিমেটলি ভয়েস স্যাম্পল টেস্টিংয়ের রায়টা দিয়েছিলেন, উল্লেখও করেছেন যে জাস্টিস তীর্থঙ্কর ঘোষ সেটা বলেছেন এবং দ্যাট স্ট্যান্ডস, সেটা নিয়ে কোনো অমত নেই। ভয়েস স্যাম্পল টেস্টিংটা হোক, লেট ইডি কাম টু দ্য কনক্লুশন ওয়েদার ইট ইজ ট্রু অর নট, ভয়েস স্যাম্পল মিলছে কি মিলছে না পুরো ব্যাপারটা দেখে নিই। কিন্তু ফাইনালি বিফোর প্লেসিং ইট টু দ্য লোয়ার কোর্ট প্রমাণ হিসেবে, সেইটাতে কলকাতা হাইকোর্ট যে তার অনুমতিটা নিতে বলেছে, সেই অনুমতির জায়গাটায় জাস্টিস অমৃতা সিনহা ইন্টারফেয়ার করেননি। জাস্টিস সৌমেন সেন সেই পয়েন্টটাকে খুব ইন্টারেস্টিংলি পয়েন্ট আউট করেছেন। সেটা কেউ আমরা ভুল বুঝছি, তার কেউ একটা ভুল ব্যাখ্যাও করা হচ্ছে যে জাস্টিস সৌমেন সেন চাননি যে এই ভয়েস স্যাম্পল টেস্টিংটা হোক। তা নয়, লিগ্যাল পয়েন্টে তিনি বলেছেন কারোর অনুমতি ছাড়া ভয়েস স্যাম্পল টেস্টিংটা হয় না। তিনি যখন অপারগ ছিলেন তখন স্বাভাবিকভাবে সেই জায়গাটা শোনার একটা জায়গা দরকার ছিল। এবং তিনি জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের রায়টাকে রেফার করেছেন। জাস্টিস তীর্থঙ্কর ঘোষ যে রায়টা দিয়েছেন সেই রায়টাই আবার কন্ট্রাডিকশান হচ্ছে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। মানে খুচরো লিগ্যাল পয়েন্টে পুরো ব্যাপারটা একটা জটিল আকার ধারণ করছিল। কিন্তু দিনের শেষে আমরা যা বুঝলাম, কাকুর কান্না সরল না। কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চেও বহাল থাকলো। অর্থাৎ জাস্টিস অমৃতা সিনহা যেভাবে ভয়েস স্যাম্পল টেস্টিংটা করানোর ব্যবস্থা করে দিয়েছেন এবং স্যাম্পল টেস্টিংটা হচ্ছে এবং তার রিপোর্ট কিছুদিনের মধ্যেই ইডি এসে গেলেই রিপোর্টটা কলকাতা হাইকোর্টে মুখবন্ধ কামে দেবেন এবং সেখানে বড় রুই কাতলার একটা ইনভলভমেন্টের প্রমাণ হিসেবে পাওয়া যাবে। এখন আলটিমেটলি সেটাকে প্রমাণ হিসেবে লোয়ার কোর্টে ব্যবহার করা যাবে কিনা সেটা নিয়ে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের কোর্টে আবার ইডিকে মুভ করতে হবে। এবং আমার নিজের ধারণা, ইডি মুভ করলে, তখন যদি ইডি মুভ করে, জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ থেকে যদি কোনোভাবে
সেটাকে অনুমতি না দেওয়া হয় প্রমাণ করার ব্যাপারে, আমার নিজের ধারণা ডিভিশন বেঞ্চে গিয়ে আলটিমেটলি বহাল থেকে যাবে, অর্থাৎ ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে হয়তো সেক্ষেত্রে বলে দেবে যে হ্যাঁ এটা প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে। কেন বলছি এই লজিকটা আপনাদের কাছে বলছি, লজিকটা খুব সিম্পল। দেখুন, তদন্ত প্রক্রিয়া ব্যাহত হওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন আছে, কোনো কোর্ট কোনোভাবে সেটাকে ডিসকারেজ করতে পারে না, অবশ্য আইনগত ব্যাপারগুলোকে বাঁচিয়ে। এত আইনি জটিলতা, ইডিকে দৌড়ে দৌড়ে বেড়াতে হচ্ছে, একবার এ কোর্ট একবার ও কোর্ট, একবার জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ, কখনো জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ, কখনো জাস্টিস সৌমেন সেনের বেঞ্চ। কিন্তু জাস্টিস সৌমেন সেনের বেঞ্চ এই পয়েন্টটা, লিগাল পয়েন্টটা তুলেও কিন্তু শেষ পর্যন্ত জাস্টিস অমৃতা সিনহার রায়টাকে ডিসকার্ড করে দেননি। এটাই কিন্তু বাঙালির কাছে খুব আশার আলো। এবং অবশ্যই আড়াল থেকে যে তার সাহেব, অর্থাৎ এই কালীঘাটের কাকুর যে সাহেব যে মামলাটা লড়েছেন, আপনাদের মনে আছে এদিকে ভয়েস স্যাম্পল টেস্টিংয়ের জন্য জাস্টিস অমৃতা সিনহা রুদ্ধদ্বার কক্ষে শুনানি করলেন, এবং সেই দিনই সন্ধ্যে 8টার সময় জাস্টিস শেষ পর্যন্ত কালীঘাটের কাকুকে ইএসআইতে নিয়ে চলে যাওয়া হলো, এবং ইএসআইতে নিয়ে গিয়ে সেখানে ভয়েস স্যাম্পল করে রাত 3:15 সময় তাকে পিজিতে পাঠিয়ে দেওয়া হলো। তারপরের দিন ঠিক সকাল 10:30টার সময় দৌড়তে দৌড়তে কালীঘাটের কাকুর অ্যাডভোকেটরা পৌঁছে গিয়েছিলেন জাস্টিস সৌমেন সেনের বেঞ্চে, স্যার এরকম একটা ঘটনা ঘটেছে, সুতরাং এটাকে ডিসকার্ড করার ব্যবস্থা করা হোক। তারপর দেখা গেল তার রায়ের কপি আসেনি, তখন জাস্টিস সৌমেন সেন বলেছেন যে আপনারা যান মানে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে যান, সেখানে গিয়ে রায়ের কপিটা যান। সেখানে গিয়ে তারা চেয়েছেন, জাস্টিস অমৃতা সিনহা বলেছেন রায়টা নর্মাল কোর্সে আপলোড হোক আর আপনারা লিখিত অ্যাপিল করুন, এবং শেষ পর্যন্ত সেই রায় আপলোড হয়েছিল এবং সেটা শুনানি ছিল গতকাল। সেই গতকাল শুনানির প্রেক্ষিতে জাস্টিস সৌমেন সেনের বেঞ্চের কাছ থেকে কালীঘাটের কাকু কিংবা তার সাহেব আশা করেছিলেন, কালীঘাটের কাকু তো আর এসব ব্যাপারে এখন মাথা কামানোর মতো অবস্থায় নেই, ফলে তার সাহেব যিনি পুরো ব্যাপারটা নিয়ন্ত্রণ করছেন তিনি তার আইনজীবীদের দিয়ে এই লড়াইটা লড়েছিলেন, কিন্তু লড়ে শেষ পর্যন্ত বিফল মনোরথ হলেন। অর্থাৎ ভয়েস স্যাম্পল টেস্টিংটা হচ্ছে এবং সেই রিপোর্ট আমার নিজের ধারণা 2-3 দিনের মধ্যে ফাইনালি সেই রিপোর্টটা এফএসএল ল্যাবরেটরি থেকে, এফএসএল থেকে পরীক্ষা করে, ভয়েস স্যাম্পল টেস্টিং পরীক্ষা করে সরাসরি ইডির দপ্তরে চলে আসবে, এবং ইডি খুব দ্রুত আমার মনে হয় সেই রিপোর্টটা জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে প্লেস করবে যে ভয়েস স্যাম্পল মিলেছে কি মেলেনি। এরপর তারপর কী কর্তব্য সেটা নিয়ে হয়তো জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মুভ করবেন। এবং আমার নিজের ধারণা, যতই আইনগত পয়েন্টে ওইখানটা তোলা হোক যে অনুমতি ছাড়া নেওয়া উচিত হয়নি, কিন্তু অনুমতি ছাড়াই যখন নেওয়া হয়েছে এবং সেটা যদি মিলে যায় তখন সেটা প্রামাণ্য দলিল হিসেবেই বিবেচিত হবে। তার কারণ দিনের শেষে সুপ্রিম কোর্টের সেই রায় মনে রাখবেন যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলছে যে কোনোভাবে তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করার কোনো প্রক্রিয়াতে কোনো আদালত কোনোভাবে যেন বরদাস্ত না করে। আলটিমেটলি দিনের শেষে কিন্তু জাস্টিস অমৃতা সিনহা সেই দিনকের ঐতিহাসিক যে স্টেপটা ফেলেছিলেন সেটাই কিন্তু জিতল। দেখা যাক শেষ পর্যন্ত কালীঘাটের কাকু তার সাহেবকে বাঁচাতে পারেন কি না, সেদিকে আমাদের নজর থাকবে। আর আপনাদের যেন নজর থাকে প্রতিদিন আপডেট পেতে নতুন বাংলায় সকাল 10টায় অবশ্যই চোখ রাখবেন।